আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ রাতুল। আমি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজ মূলত আমরা গল্প করব। আমাদের গল্পে মাত্র দুটো বিষয় রয়েছে। আমাদের গল্পের প্রথম বিষয়টি হলো হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি, অর্থাৎ বায়োকেমিস্ট্রি আসলে কি। এখানে আমরা খুবই সহজভাবে লিখে দিয়েছি যে বায়োকেমিস্ট্রি অফ কেমিস্ট্রি ইন লাইফ, স্টাডি অফ কেমিস্ট্রি ইন লাইফ, অর্থাৎ আমরা আমাদের জীবনে যে রসায়নটা রয়েছে এই রসায়নটা নিয়ে যে আমরা আলোচনা করব বা পড়াশোনা করব, এটাই মূলত হচ্ছে বায়োকেমিস্ট্রি। আমি যদি একটু আরও ডিটেলসে বলতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে যে মনে করেন একটি গাছ, আমরা সকলে জানি যে গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে থাকেন। এখন এই নিজের খাদ্য যে নিজে তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক যে বিক্রিয়াটা, যেমন এখানে আমরা জানি যে সে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। কিসের মাধ্যমে? কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে এবং এই অক্সিজেনটা ত্যাগ করে আমাদেরকে, অর্থাৎ মানব জাতিকে প্রোভাইড করেন। এবং মানব জাতি কী করে? সে অক্সিজেনটা আবার ক্যাপচার করে সেইটা থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আবার গাছকে ফিরিয়ে দেন। এইভাবে যে এই যে মাঝখানে দুটো কেমিক্যাল রিঅ্যাকশন হলো, এই যে রিঅ্যাকশনগুলো নিয়ে আলোচনা, এটাই হচ্ছে মূলত বায়োকেমিস্ট্রি। এটা হতে পারে আপনার শুধু মানুষ বা গাছ না, যে কোনো ধরনের প্রাণী বলতে পারেন, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এরকম বিভিন্ন ধরনের সকল ধরনের প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণীতে বা উদ্ভিদে জীবন আছে, ওই জীবনে যে কেমিক্যাল রিঅ্যাকশন যেমন ক্যাটাবলিজম, মেটাবলিজম, বায়োসিনথেসিস, এইগুলোই হচ্ছে মূলত বায়োকেমিস্ট্রি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি হচ্ছে একটা মাদার সাবজেক্ট, অর্থাৎ এই বায়োকেমিস্ট্রি থেকে পড়াশোনা করে আমরা অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে যেতে পারি। কিভাবে বিভক্ত হয়ে যেতে পারি আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব বায়োকেমিস্ট্রি এটা হচ্ছে একটা বেসিক সাবজেক্ট। এখান থেকে আমরা সর্বপ্রথম যেখানে যেতে পারবো সেটা হচ্ছে বায়োটেকনোলজি, অর্থাৎ আমাদের যে বর্তমানের যুগান্তকারী টেকনোলজিগুলো আছে, বিশেষ করে মেডিকেলের যে টেকনোলজিগুলো, এইগুলো মূলত বায়োকেমিস্ট্রি রিলেটেড, অর্থাৎ বায়োলজিক্যাল টেকনোলজি। অর্থাৎ এই টেকনোলজিগুলোর মাধ্যমে কি করা হবে? উদ্ভিদ কিংবা প্রাণীদের টেকনোলজির মাধ্যমে তাদেরকে অপারেট করা হবে। এটা হতে পারে ব্রেন ট্রান্সপ্ল্যান্ট কিংবা হার্ট ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এইগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে, যখন টেকনোলজির মাধ্যমে করা হবে তখন আমরা এটাকে বলবো বায়োটেকনোলজি। আবার আমরা আরেকটা জায়গায় যেতে পারি যেটা আমাদের জন্য সবার প্রিয়, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজি থেকে আমরা যেটা করতে পারি, ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতে পারি এবং এই গবেষণার মাধ্যমে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, মহামারীতে যে ভ্যাকসিন তৈরি করা হয়, তারপর বিভিন্ন ধরনের যে ঔষধ, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়, সেগুলো কিন্তু আমরা মূল মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে আমরা কিন্তু রিসার্চের মাধ্যমে তৈরি করতে পারবো। যেহেতু ওষুধের কথা চলেই এসেছে, তার মানে আমরা এখানে থেকে অবশ্যই ফার্মেসি রিলেটেড পড়াশোনাও করতে পারবো। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে বায়োকেমিস্ট্রি একটা মাদার সাবজেক্ট এবং এই সাবজেক্ট থেকে আমরা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এরকম আরও অনেক বিভিন্ন ধরনের শাখায় নিজেদের দায়িত্বগুলো পালন করতে পারবো এবং স্কিল ডেভেলপমেন্ট করে আমরা একটা নির্দিষ্ট শাখায় আমাদের জীবনকে গড়ে তুলতে পারবো। এবারে যদি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে ওয়াই বায়োকেমিস্ট্রি, কেন বায়োকেমিস্ট্রি? আচ্ছা, আমরা যারা ভর্তি পরীক্ষা দেই কিংবা আমরা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, যখন আমাদের ভার্সিটি সিলেক্ট করা হয়ে যায়, যখন আমরা সাবজেক্ট সিলেকশনে চলে আসি, তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমি বায়োকেমিস্ট্রি নিব, কিন্তু কেন? এই বায়োকেমিস্ট্রিতে আমি কেন নিব, কিসের জন্য নিব, মানে এটা থেকে আমার ভবিষ্যৎ কি, এটা থেকে আমি কি কি করতে পারবো? এখানে সর্বপ্রথম আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, আমি যদি একজন রিসার্চার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাই এবং কোন সেক্টরে? অবশ্যই হেলথ সেক্টরে, তাহলে বায়োকেমিস্ট্রি আমার জন্য একটা বেস্ট অপশন হবে। আরও একটা আমাদের জন্য সুখবর আছে, সেটি হলো যে আমরা যারা মেডিকেলে চান্স পাইনি কিংবা চান্স মিস করেছি, যারা মেডিকেলের স্টুডেন্ট হতে পারিনি, তারা চাইলে মেডিকেল বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে মেডিকেল টিচার হতে পারবো, অবশ্যই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তাহলে যারা এখনও মেডিকেলে পড়ার স্বপ্ন দেখছেন
তারা কিন্তু চাইলে বায়োকেমিস্ট্রি পড়াশোনা করে মেডিকেলের টিচার হতে পারবেন। স্টুডেন্ট হয়তো হতে পারেননি, কিন্তু টিচার হতে পারবেন। এবং এই মেডিকেলের টিচার হওয়ার পাশাপাশি আপনি আরও কিছু করতে পারবেন, যেমন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আপনি নিজেদের কাজ করতে পারবেন। এই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কি করা হয়, বিভিন্ন ধরনের এক্স-রে, তারপরে বিভিন্ন ধরনের অ্যানালিসিস, ফটোসিনথেটিক কিংবা স্পেকট্রোফটোমেট্রি, এই বিষয়গুলো নিয়ে কি করা হয়, অ্যানালাইসিস করা হয়, যেটা মূলত বর্তমানে বায়োকেমিস্ট্রির স্টুডেন্টরা কিংবা বায়োকেমিস্ট্রি হোল্ডাররা করে থাকেন। এরপরে মেডিসিন যে সাজেস্ট করা হয়, বর্তমানে যে মেডিসিন সাজেস্ট করে, প্রেসক্রাইব করে, দেখা গিয়েছে যে 40% ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি হোল্ডাররাই মূলত এই মেডিসিন সাজেস্ট করে থাকছেন। এমনকি আপনি চাইলে একটা পেশেন্টের প্রেসক্রিপশন অ্যানালাইসিস করে বলে দিতে পারবেন যে এই ওষুধটা তার জন্য সুইটেবল কি না। এছাড়াও আপনি মনে করেন আপনার কাছে একটা চার্ট আসলো, যেই চার্ট আপনি দেখলেন এরকম কিছু রেখা, এবার আপনি রেখাটা দেখে চিনে গিয়েছেন যে এটা হয়তো বা প্রোটিন হতে পারে কিংবা কার্বোহাইড্রেট হতে পারে কিংবা কারণ কোনো একটা অ্যানালাইসিস, যদি প্রোটিন অ্যানালাইসিসের কথা চিন্তা করি, এই রিপোর্টটা দেখে আপনি বলে দিতে পারেন। এবং এই রিপোর্টটা দেখানোর জন্য কিন্তু বর্তমানে হেলথ সেক্টর বায়োকেমিস্ট্রি হোল্ডারদের খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা, চলুন এবার আমরা আরেকটু গল্প করি, সেটা হচ্ছে আরও কনফিউশন ক্লিয়ার করা যাক। যেমন আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে মোটু পাতলু কিন্তু আমরা সকলেই দেখেছি, তাই না? একটু যদি খেয়াল করি, মোটু পাতলুতে যিনি ডক্টর ঝাটকা ছিলেন, তিনি আসলে কি ছিলেন? তিনি সায়েন্টিস্ট ছিলেন, তাই না? কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, ম্যাক্সিমাম পর্বে কিংবা মুভিতে ডক্টর ঝাটকা কিন্তু মানুষকে নিয়ে গবেষণা করতো। কোনো সলিউশন হোক কিংবা কোন একটা গুলি করলো, সেই গুলিটা দিয়ে মানুষের ভিতর কোন একটা চেঞ্জ আনলো। এই যে চেঞ্জটা কেন হলো, মানুষের মধ্যে অবশ্যই কোনো একটা রিয়াকশন করেছে বলে তো চেঞ্জটা আসলো, তাই না? আমরা যদি আরেকটু ভালো মতো চিন্তা করি, মোটু পাতলু কুংফু কিংস রিটার্নস যে মুভিটা, মোটু পাতলুটা তো ম্যাক্সিমাম আমরা দেখেছি, এর জন্য এইটা দিয়ে আমরা বলছি। এই যে কুংফু কিং রিটার্নস অর্থাৎ 2 নাম্বার যে মুভিটা, সেখানে ছিল সার্কাল জেনে কি ছিল, সাপ ছিল। সে মূলত সাপ ছিল না, মানুষ ছিল, কিন্তু সাপের রূপ ধারণ করেছিল। তাহলে এই যে সার্কাল যে ছিল, সেও কিন্তু মানুষ ছিল এবং সে কিন্তু একটা কি প্রাণীর রূপ ধারণ করেছিল। এবং সে কি করতো, বিভিন্ন ধরনের মানুষদের প্রাণীর রূপে ধারণ করে দিতেন, আকারে বদল করে দিতেন। তাহলে এই যে ব্যাপারটা, এইটাই কিন্তু বায়োকেমিস্ট্রি। তাহলে এই যে ডক্টর ঝাটকা বলেন কিংবা সার্কাল বলেন, সার্কাল কিন্তু একজন সায়েন্টিস্ট ছিলেন, তা এরা কিন্তু বায়োকেমিস্ট্রি ছিলেন মূলত। তাহলে দেখুন, আমরা কিন্তু আমাদের জীবনে প্রায় প্রতিটা ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি দেখেই এসেছি, ঠিক আছে? আরেকটা যদি খেয়াল করি, আমরা যারা ইংলিশ মুভি বেশি দেখি, মার্ভেল সিরিজের যদি বলি, স্পাইডারম্যান একদম প্রথমটা, যেখানে পিটার পার্কার ছিলেন, যাকে দেখানো হয়েছিল যে ওকে এই জায়গাটায় ওকে মাকড়সা কামড় দিয়েছিল। আচ্ছা, এইটা আমরা সকলে দেখেছি, কিন্তু আমরা কি খেয়াল করেছিলাম ওকে যখন মাকড়সাটা কামড় দিয়েছিল, কামড় দেওয়ার পরপরই পিটার পার্কারের পিছনের স্ক্রিনে একটা চেঞ্জ দেখাচ্ছিল, সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং চেঞ্জ। সেখানে এমন দেখানো হয়েছিল যে মানুষের ডিএনএটা এরকম, এই ডিএনএ থেকে এইগুলো ভেঙে ভেঙে কি তৈরি হচ্ছে, অন্য কালারের একটা ডিএনএ অ্যাড হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের পিটার পার্কারের পিছনের স্ক্রিনে মাকড়সা কামড়ানোর পরই দেখানো হয়েছিল। তাহলে এই যে ম্যাচিংগুলো মিসম্যাচ করে করে যে হয়েছে, এটাও কিন্তু বায়োকেমিস্ট্রি। অর্থাৎ স্পাইডারম্যানের কিন্তু ম্যাক্সিমাম ভিলেন বায়োটেকনোলজি ইউজ করতো। আমরা দেখতাম যে ভিলেনদের গায়ের সাথে কি থাকতো, একটা টেকনোলজি অ্যাড করা থাকতো, সেইটা দিয়ে তারা কন্ট্রোল করে বিভিন্ন ধরনের কি করতো, বিভিন্ন ধরনের অ্যাটাক করতো কিংবা মানুষের ক্ষতি করতো। তাহলে আমাদের কিন্তু আমরা ছোটবেলা থেকেই বায়োকেমিস্ট্রি দেখেই বড় হয়েছি। বায়োটেকনোলজি বলেন, মাইক্রোবায়োলজি বলেন, এইগুলোর উপর দেখেই আমরা কিন্তু দেখে বড় হয়েছি। আবার যদি আরেকটু খেয়াল করি, কোভিড-19 এই নামটার সাথে আমরা সকলেই পরিচিত, কারণ এটা ছিল আমাদের করোনার সময়। এই যে করোনার সময় আমরা যে কতগুলো ভ্যাকসিন দিয়েছিলাম, সারা দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কি কি দেওয়া হয়েছিল? ফাইজার, মডার্না, এই যে টিকাগুলো দেওয়া হয়েছিল, তারপরে বুস্টার ডোজ, এই যে ইনজেকশনগুলো দেয়া হয়েছিল, এটা তো ইনজেকশনের মাধ্যমে কোনো একটা কিছু, একটা সলিউশন আমাদের শরীরে দেয়া হয়েছিল। এই যে সলিউশনটা বা ইনজেকশনটা দেওয়া হয়েছিল, এটাকে কি বলা হতো? ভ্যাকসিন বলা হতো। এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যে তৈরি করেছে মডার্না, ফাইজার, এইটা তৈরিতে কিন্তু বায়োকেমিস্ট্রি হোল্ডাররাই কিন্তু এটা তৈরি করেছিলেন।
আমরা শুনেছিলাম যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা প্রজেক্ট ধরেছিলেন, এই কোভিড প্রজেক্ট। সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই ছিল বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, কিংবা ম্যাক্সিমাম প্রফেসরই কিংবা অ্যানালাইজার ছিলেন বায়োকেমিস্ট্রি হোল্ডার। এরপর থেকে এই বায়োকেমিস্ট্রিটা আমাদের সবার চোখের সামনে চলে আসলো এবং এটা পপুলার হওয়া শুরু করলো। যেমন আমরা কিন্তু এতদিন সিএসসি নিয়ে প্রচুর তোড়ঝোড় করতাম, ফার্মেসি নিয়ে প্রচুর তোড়ঝোড় করতাম, কিন্তু বায়োকেমিস্ট্রি নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো আলোচনা হতো না, কিংবা এটা নিয়ে আমরা চিন্তাই করতাম না। কিন্তু ওই যে কোভিড-19 সেশনটা যাওয়ার পর, ভ্যাকসিনটা হওয়ার পর, যখন আমরা শুনেছি যে রিসার্চে বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট আছে যেটা পড়াশোনা করে ভ্যাকসিন তৈরি করতে পারছেন, তখনই যখন আমরা এটা জানতে পারলাম, তখনই আমরা বায়োকেমিস্ট্রির পিছনে ঝোঁকা শুরু করে দিলাম। তাহলে আমরা ভালো মতোই বুঝতে পারছি যে বায়োকেমিস্ট্রি কিন্তু এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা দিয়ে আমরা আমাদের যারা মেডিকেল ভর্তি হওয়ার স্বপ্ন দেখেছিলাম, তারা কিন্তু তাদের স্বপ্নকে একটু ভালোভাবে, আরও ভালোভাবে পূরণ করতে পারবো। আমরা হয়তো বা মানব সেবা করতে পারবো, কিন্তু ইনডাইরেক্টলি। আমরা যে শুধুমাত্র ভ্যাকসিনই তৈরি করতে পারবো কিংবা মেশিনের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো এমনটা না। আমরা জানি যে বাংলাদেশের সবথেকে বড় গবেষণা প্রতিষ্ঠান কি? বারি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এই যে বারি, এখানে কি করা হয়? গাছপালা নিয়ে কিন্তু গবেষণা করা হয়। এই যে গাছপালা নিয়ে গবেষণা, গাছ নিয়ে গবেষণা মানেই কি? কোনো কিছু নিয়ে গবেষণা মানেই হচ্ছে কেমিস্ট্রি। ওইটার ভিতরে কেমিস্ট্রি লুকিয়ে আছে। তার মানে ওইটার ভিতর ক্যাটাবলিজম, মেটাবলিজম, বায়োসিনথেসিস হচ্ছে, ওইটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ওই অ্যানালাইসিস করে ওইখান থেকে আমরা কি করব? আমরা নতুন ধরনের হাইব্রিড উদ্ভিদ তৈরি করবো। এই যে হাইব্রিড উদ্ভিদ তৈরি, এটা কিন্তু বায়োটেকনোলজি, এবং বায়োটেকনোলজিটা এসেছে বায়োকেমিস্ট্রি থেকে। তাহলে দেখুন, আমরা যদি বাংলাদেশেও একটা ভালো কোনো জব সেক্টর কিংবা অ্যানালাইসিস কিংবা রিসার্চ বেস কোনো কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সুযোগ আছে, যেগুলো আমরা বায়োকেমিস্ট্রি দিয়ে পড়াশুনো করে ইজিলি ধরতে পারবো। শুধু দেশের বাহিরেই নয়, আমরা বাংলাদেশেও কিন্তু বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে একটা ভালো কিছু জীবনে করতে পারবো। আশা করি আমরা আমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পেরেছি। আপনিও যদি আপনার জীবনে একজন ডক্টর ঝাটকা, কিংবা আপনি যদি সেই পিটার পার্কারে পিছনের স্ক্রিনে যে ডিএনএ মিসম্যাচিং অ্যানালাইসিস, ওই অ্যানালাইজারও যদি হতে চান, তাহলে আপনার জন্য বায়োকেমিস্ট্রি হবে বেস্ট চয়েস। আমি বর্তমানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে পড়াশোনা করছি, যেটা মূলত মাদার সাবজেক্ট। আমার ইচ্ছা আছে যে আমি অবশ্যই মাইক্রোবায়োলজি সেক্টরে কিংবা ইমিউনোলজি নিয়ে পড়াশোনা করব। এইটা পড়াশোনা করে আমি ভ্যাকসিন আবিষ্কার করে আমি মানব সেবা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।